চলো স্টার্ট করা যাক তাহলে আজকে আমরা আগের ক্লাসে অ্যাডিয়াবেটিক প্রসেস পড়েছিলাম। আজকের ক্লাসে যেরকম হেডিং আছে দেখছো তোমরা, জুল থমসন এক্সপেরিমেন্ট, বলতে পারো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের এটা থিওরিটিক্যালি লাস্ট ক্লাস। পরের ক্লাসটা আমি নিউমেরিক্যাল প্রবলেমের ওপর নেব, তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, জাস্ট লাইক অ্যাডিয়াবেটিক প্রসেস। এখান থেকেও প্রচুর কোশ্চেন আসে, প্রত্যেকবার এই টপিকটা থেকে একটা না একটা কোশ্চেন থাকেই পরীক্ষায়। তো খুব ভালো করে বুঝবে, আর যেটা লেখার সেটা লিখে নেবে। এর যেটা স্লাইড আমি লিখবো সেটা তোমাদের অ্যাপে দিয়ে দেবো, কারণ এটা স্টাডি মেটেরিয়ালে এই পোর্শনটা নেই। চলো স্টার্ট করা যাক তাহলে। জুল থমসন এক্সপেরিমেন্ট, যেরকম জুল এক্সপেরিমেন্ট আমরা পড়েছিলাম সেখান থেকে ফ্রি এক্সপানশনের কনসেপ্ট পেয়েছিলাম এবং দেখেছিলাম যে টেম্পারেচারের কোনো চেঞ্জ নেই। সেখান থেকে জুল কোফিশিয়েন্ট ইটার কথা পড়েছিলাম। জুল থমসন এক্সপেরিমেন্ট এটা রিয়েল গ্যাসের ওপর হয়। এক্সপেরিমেন্টাল যে ইনস্ট্রুমেন্টেশনটা আগে, সেটা একটু আগে খাতায় এঁকে নাও, একটু ভালো করে এঁকে নাও, ভিডিওটা পজ করে, দেন আমি এটাকে এক্সপ্লেন করছি। ওকে, আগে এঁকে নাও। করে নিয়েছো? এবার দেখো যে এটা হচ্ছে পোরাস ওয়াল। এখানে এক্সপেরিমেন্টাল সেট আপটা দেখো, এই দুটো হচ্ছে একটা পাইপ, বলতে পারো পাইপ হচ্ছে অ্যাডিয়াবেটিক ওয়াল দিয়ে ঢাকা পাইপটা, যাতে বাইরে থেকে কোনো হিট না আসে, ভেতর থেকেও হিট বাইরে না যায়। মাঝখানে একটা পোরাস ওয়াল রয়েছে, সেমি পারমিয়েবল মেমব্রেন বলতে পারো, বা পোরাস ওয়াল, যার মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র রয়েছে। স্টেজ 1 যখন লেফট হ্যান্ড সাইডে রয়েছে, এটা স্টেজ, ইনিশিয়াল স্টেজ বলতে পারো, স্টেজ 1। স্টেজ 1 আর এটা স্টেজ 2। ওকে, এবার লেফট হ্যান্ড সাইডে এই যে ইয়েলো কালারের যে পোর্শনটা দেখছো, এটা হচ্ছে পিস্টন। এদিকেও একটা পিস্টন আছে, ফ্রিকশনলেস পিস্টন। ইনিশিয়াল স্টেজে লেফট হ্যান্ড সাইডের চেম্বারে একটা গ্যাস রাখা রয়েছে, যেটা প্রেশার P1, ভলিউম V1, টেম্পারেচার T1-এ আছে। এবং রাইট হ্যান্ড সাইড চেম্বারে কোনো গ্যাস নেই। দেখো পিস্টনটা একেবারে ঠেলে পোরাস যে ওয়ালটা তার সাথে অ্যাটাচ করানো রয়েছে। এবার আমরা কি করব, আস্তে আস্তে লেফট হ্যান্ড সাইডের পিস্টনটাকে ঠেলবো। যতই প্রেশার অ্যাপ্লাই করব তত কি হবে, গ্যাসটা থ্রু পোরাস ওয়াল রাইট হ্যান্ড সাইডের চেম্বারে যেতে থাকবে, রাইট হ্যান্ড সাইডের চেম্বারে যেতে থাকবে। এবং একটা সময় গিয়ে যখন পুরো গ্যাসটা রাইট হ্যান্ড সাইডের চেম্বারে চলে যাবে, তখন স্টেজ 2 বা ফাইনাল স্টেজ আমি বলতে পারি। এখানে দেখো লেফট হ্যান্ড সাইডের চেম্বারে কোনো গ্যাস নেই, রাইট হ্যান্ড সাইডের চেম্বারে গ্যাস চলে গেছে। সেখানে প্রেশার, ভলিউম, টেম্পারেচার তিনটেই চেঞ্জ হয়েছে। এবং এখানে বলা দরকার যে P1 এখানে গ্রেটার দেন, এমনভাবে এক্সপেরিমেন্টটা করা হয় যে P1 গ্রেটার দেন P2, অর্থাৎ P1টা বড়, প্রেশারটা বেশি, এখানে ভলিউমটা কম, এখানে প্রেশারটা কম, P1 গ্রেটার দেন P2, P2টা কম, তাহলে তার রেসপেক্টিভ ভলিউমটা এখানে বেশি। তার সাথে সাথে টেম্পারেচারেরও একটা চেঞ্জ এখানে দেখা যায়, যেটা জুল এক্সপেরিমেন্টে আমরা টেম্পারেচারের কোনো ডিফারেন্স দেখতে পাইনি, DT = 0 পেয়েছিলাম। এখানে টেম্পারেচারের একটা চেঞ্জ দেখা যায়। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে গেলে ভলিউম যদি বাড়ে, তাহলে এখানে একটা এক্সপানশন হচ্ছে। এই জন্য জুল থমসন এক্সপেরিমেন্টকে অনেক সময় বইতে দেখবে লেখা আছে জুল থমসন এক্সপানশন। কিছুই নয়, ভলিউমটা বাড়ছে বলে এক্সপেরিমেন্টটাকে এক্সপানশন নাম দিয়ে লেখা থাকে কিছু কিছু বইতে, সেটাতে কনফিউজ হবে না। এই যে পুরো প্রসেসটা হলো, লেফট হ্যান্ড সাইডের চেম্বার থেকে একটা গ্যাস থ্রু পোরাস ওয়াল রাইট হ্যান্ড সাইডের চেম্বারে গেল, গিয়ে সেখানে তার ভলিউম বাড়লো, টেম্পারেচারের চেঞ্জ হলো, প্রেশারের চেঞ্জ হলো। এই প্রসেসটাকে আমরা বলি জুল থমসন এক্সপেরিমেন্ট। এখানে দেখতে হবে কি হলো, লেফট হ্যান্ড সাইডে যখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে
যখন গ্যাসটা গেল তাহলে কতটা সে ওয়ার্ক ডান করলো, রাইট হ্যান্ড সাইড চেম্বার দেখো লেফট হ্যান্ড সাইডেও কতটা ওয়ার্ক ডান করলো, WL দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করছে, ওয়ার্ক ডান ইন লেফট হ্যান্ড সাইড চেম্বার, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এরম, মানে এটা লেফট হ্যান্ড আর এটা রাইট হ্যান্ড চেম্বার। তাহলে WL দিয়ে লিখছি যে এখানে কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইডের চেম্বারে কতটা ওয়ার্ক ডান হলো এই গ্যাসটাকে রাইট হ্যান্ড সাইড চেম্বারে পাঠাতে। আমরা কি জানি মাইনাস ইন্টিগ্রেশন P1, এখানে প্রেশার কত PdV, তাহলে P1 ইন্টু ডিভি। লিমিট কি বসাবো, ইনিশিয়াল ভলিউম কী ছিল, ইনিশিয়াল ভলিউম ছিল V1, ফাইনাল ভলিউম কত হলো বলো তো, লেফট হ্যান্ড সাইডের চেম্বারের ফাইনাল ভলিউম কত, 0, লেফট হ্যান্ড সাইড চেম্বারের ফাইনাল ভলিউম কত, 0, তাহলে আপার লিমিট 0, ঠিক করলাম, মাইনাস ইন্টিগ্রেশন PdV, প্রেশার কত লেফট হ্যান্ড সাইডের চেম্বারে P1, তাহলে P1 ইন্টু ডিভি, প্রথমে ইনিশিয়াল ভলিউম কত ছিল V1, ফাইনাল ভলিউম লেফট হ্যান্ড সাইডের চেম্বারের কত হলো 0, কারণ আর কোনো গ্যাস নেই, তাহলে V1 টু 0। এটাকে যদি আমরা করি ইন্টিগ্রেট করি তাহলে মাইনাস P1 ফাইনাল ভলিউম 0 মাইনাস ইনিশিয়াল ভলিউম, মাইনাস মাইনাস প্লাস P1 V1, কার ভ্যালু হলো WL, লেফট হ্যান্ড সাইডের চেম্বারে কতটা ওয়ার্ক ডান হয়েছে গ্যাসটাকে পাঠাতে, P1 V1 অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান তাকে করতে হয়েছে। উল্টো দিকে রাইট হ্যান্ড সাইডের চেম্বারে কত হলো দেখা যাক, WR মাইনাস ইন্টিগ্রেশন, রাইট হ্যান্ড সাইড চেম্বারে ইনিশিয়ালি কত ভলিউম ছিল, রাইট হ্যান্ড সাইড চেম্বারে ইনিশিয়ালি কোনো গ্যাস ছিল না, ভলিউম ছিল 0, ফাইনালি কত হলো, ফাইনালি ভলিউম হলো তার V2, প্রেশার কত P2 ইন্টু ডিভি, রাইট হ্যান্ড সাইডের চেম্বারে গ্যাসের প্রেশার কত P2 ইন্টু ডিভি, এটাকে যদি ইন্টিগ্রেট করি মাইনাস P2 ফাইনাল ভলিউম V2 ইনিশিয়াল ভলিউম 0, তাহলে মাইনাস P2 V2 WR, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হলো, টোটাল ওয়ার্ক ডান WT, টোটাল ওয়ার্ক ডান WL প্লাস WR, that is equals to P1 V1 minus P2 V2 মাইনাস P2 V2, তাহলে টোটাল ওয়ার্ক ডান এই গ্যাসটাকে লেফট হ্যান্ড সাইড চেম্বার থেকে রাইট হ্যান্ড সাইড চেম্বারে পাঠাতে টোটাল ওয়ার্ক কত করতে হলো, P1 V1 মাইনাস P2 V2। ওকে, যেহেতু এই চেম্বারটা অ্যাডিয়াবেটিক ওয়াল দিয়ে ঢাকা ছিল, তার মানে কোনো হিট এক্সচেঞ্জ হয়নি উইথ সারাউন্ডিংস, তাহলে আমি বলতে পারি তাহলে এখানে এক্সপেরিমেন্টালি Q ইকুয়ালস টু 0, বাইরের সাথে কোনো হিট এক্সচেঞ্জ হয়নি, তাহলে দেয়ারফোর ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স উই ক্যান সে ডেল E ইকুয়ালস টু W, del E equals to Q plus W, Q তো এখানে 0, from first law of thermodynamics you can say del E equals to W। ওকে, তাহলে del E equals to W, W ভ্যালুটা আমরা পেয়ে গেছি, del Eটাকে আমি লিখতে পারি E2 মাইনাস E1 লেখা যায়, E2 মাইনাস E1 del Eটাকে, আর Wর জায়গায় আমি কি বসাবো, কি পেয়েছি P1 V1 মাইনাস P2 V2, P1 V1 মাইনাস P2 V2। এবার যদি এদিকে E2 আছে, P2 V2টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো আর মাইনাস E1টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে আমরা কী পাবো, E2 প্লাস P2 V2 ইকুয়ালস টু E1 প্লাস P1 V1। তাহলে লক্ষ্য করে দেখো যে আমরা এনথ্যালপি মানে কি জানি, E প্লাস PV, তাহলে E2 প্লাস P2 V2কে আমি লিখতে পারি H2 ইকুয়ালস টু E1 প্লাস P1 V1কে আমি লিখতে পারি H1, একদিকে আনলে H2 minus H1 equals to 0 or del H equals to 0 or H equals to constant। অর্থাৎ এই জুল থমসন এক্সপানশন, এই যে এক্সপেরিমেন্টটা হলো, এখানে এনথ্যালপির কোনো চেঞ্জ হলো না। দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট হলে আমরা কি বলি আইসোথার্মাল, প্রেশার হলে আইসোবারিক, আইসোকোরিক, ভলিউম কনস্ট্যান্ট হলে, এখানে এনথ্যালপি কনস্ট্যান্ট আমরা কি বলবো আইসো এনথ্যালপিক প্রসেস। পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে জুল থমসন এক্সপানশন ইজ অ্যান আইসো এনথ্যালপিক প্রসেস, জাস্টিফাই করতে বলে, তখন আমাদের এটা করতে হবে, করে দেখাতে হবে। দেয়ারফোর
এটাকে আমরা বলবো কি আইসো এনথ্যালপিক প্রসেস, আইসো এনথ্যালপিক প্রসেস। সো জুল থমসন এক্সপানশন is an isoenthalpic process. Isoenthalpic process. Okay, Joule-Thomson expansion is an isoenthalpic process. Very very important একটা কোশ্চেন পরীক্ষার জন্য। প্রিভিয়াস ইয়ার্স যখন করাবো তখন দেখবে যে প্রায় এসছে কোশ্চেনটা, প্রচুরবার এসছে। জুল-থমসন এক্সপানশন ইজ অ্যান আইসোএনথ্যালপিক প্রসেস। সেটা জাস্টিফাই করতে পারলে, প্রুফ করতে পারলে বললেই তখন আমরা দুটো ছবি এঁকে এটা আমাদের প্রুফ করতে হবে। দেখো শুধু এটা নয়, এখান থেকে আরও কিছু জিনিস আমাদের জানার রয়েছে। সেটা হলো যে এখানে প্রথমে তোমাদের বুঝতে হবে আইসোএনথ্যালপিক বলা হচ্ছে ঠিকই, বাট থ্রু আউট দ্য প্রসেস এনথ্যালপি কিন্তু কনস্ট্যান্ট থাকে না। দেখো আমরা H2 মাইনাস H1 ইকুয়ালস টু 0, মানে H ফাইনাল মাইনাস H ইনিশিয়াল ইকুয়ালস টু 0। ফাইনাল এনথ্যালপি জাস্ট লাইক আইসোথার্মাল প্রসেস। আগের দিন আমি যেটা বোঝাচ্ছিলাম, আইসোথার্মাল প্রসেসে কী হয়, ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচার সেম থাকে, বাট থ্রু আউট দ্য প্রসেস টেম্পারেচার চেঞ্জ হয়। ঠিক একই রকমভাবে এখানেও H2 মাইনাস H1 করছে, মানে ইনিশিয়াল আর ফাইনাল এনথ্যালপিটা সমান। তো এটা আইসোএনথ্যালপিক বললেও এটা মাথায় রাখবে যে থ্রু আউট দ্য প্রসেস কিন্তু এখানে এনথ্যালপি চেঞ্জ হয়, বাট ইনিশিয়াল আর ফাইনাল এনথ্যালপি সেম হওয়ায় আমরা প্রসেসটাকে আইসোএনথ্যালপিক বলি। ওকে, এটা একটু লিখে রাখো, এর পরে পরেই আমার এখানে জায়গা নেই, আমি লিখছি না, একটু লিখে নাও যে হিয়ার দ্য টার্ম আইসোএনথ্যালপিক, হিয়ার দ্য টার্ম আইসোএনথ্যালপিক does not mean that, আচ্ছা আমি লিখে দিই, হিয়ার দ্য টার্ম isoenthalpic does not mean that enthalpy remains constant. Enthalpy remains constant throughout the process. The process is isoenthalpic. The process is isoenthalpic in the sense that the initial equilibrium enthalpy and final equilibrium enthalpy are same. ওকে, এটা মাথায় রাখবে কনসেপচুয়ালি, নাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে অসুবিধা হবে বা পুরোপুরি জানা হবে না। ইনিশিয়াল আর ফাইনাল এনথ্যালপিটা এখানে সমান, বাট থ্রু আউট দ্য প্রসেস এখানে কিন্তু এনথ্যালপির চেঞ্জ হয়। এবার এটা তো একদম ফাইনাল কোশ্চেনের মতন করে গেলাম, কোশ্চেন যেহেতু পরীক্ষায় আসে প্রথমেই ইন্ট্রোডাক্টরি পার্টটা বোঝানোর জন্য। এখানে আর একটা জিনিসও লক্ষ্য করো যে এক্সপানশনটা হচ্ছে তো ঠিক আছে, তার সাথে সাথে টেম্পারেচারেরও চেঞ্জ হচ্ছে, তাই না? টেম্পারেচারেরও চেঞ্জ হচ্ছে, এদিকে T1 ছিল, এদিকে টেম্পারেচার T2 হয়েছে। টেম্পারেচারের যে চেঞ্জ, প্রেশারেরও চেঞ্জ হচ্ছে, টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে, ভলিউমেরও চেঞ্জ হচ্ছে। এখানে
প্রেশার চেঞ্জের সাথে সাথে যে টেম্পারেচারের যে চেঞ্জ হচ্ছে সেটাকে বলা হয় জুল থমসন এফেক্ট, সেটাকে আমরা বলি জুল থমসন এফেক্ট। মানে ব্যাপারটা এটা একটু লিখে নাও, এটা ডিউরিং জুল থমসন এক্সপানশন, ডিউরিং, আমি শর্টে লিখছি তোমরাও শর্টে লিখতে পারো, জেটি এক্সপানশন, জুল থমসন এক্সপানশন, during Joule Thomson expansion there is a variation of temperature, there is a variation of temperature of outcoming gas, and such variation of temperature and such variation of temperature is called Joule-Thomson effect. জুল থমসন এফেক্ট। দাস এখান থেকে জুল থমসন কোফিশিয়েন্টের কনসেপ্ট আসে, যেরকম জুল কোফিশিয়েন্ট আমরা করেছিলাম সেরকম জুল থমসন কোফিশিয়েন্টের কনসেপ্ট আসে। সেটা কি? দাস জুল থমসন কোফিশিয়েন্ট অফ গ্যাস ইজ ডিফাইন্ড as rate of change of temperature with pressure at constant enthalpy। এখানে তো এনথালপিটা কনস্ট্যান্ট, প্রসেসটা অ্যাট কনস্ট্যান্ট এনথালপি। এটা এটাকে সিম্বলাইজ করা হয়, ইট ইজ symbolized as mu সাফিক্সে জেটি। ওটা যেরকম জুল কোফিশিয়েন্ট কি ছিল, ইটা ছিল, এটা হচ্ছে মিউ সাফিক্সে জেটি লেখা হয়, জুল থমসন। তাহলে কি হলো, ডিউরিং জুল থমসন এক্সপেনশন দেয়ার ইজ এ ভ্যারিয়েশন অফ টেম্পারেচার, যেটা আগে দেখছিলাম, অফ আউটকামিং গ্যাস, অ্যান্ড সাচ ভ্যারিয়েশন অফ টেম্পারেচার ইজ কল্ড জুল থমসন এফেক্ট, যেটা আমরা জুল এক্সপেরিমেন্টে দেখিনি, সেখানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হয়নি। Thus, Joule-Thomson coefficient of gas is defined as the rate of change of temperature with pressure at constant enthalpy. এটাকে সিম্বলাইজ করা হয় মিউ জেটি দিয়ে, অর্থাৎ আমরা এটাকে বলবো মিউ জেটি ইকুয়ালস টু ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ। ম্যাথামেটিক্যালি এটাকে আমরা এইভাবে, রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার উইথ প্রেশার অ্যাট কনস্ট্যান্ট এনথালপি ইজ নোন অ্যাজ জুল-থমসন কোফিশিয়েন্ট মিউ জেটি, জুল-থমসন কোফিশিয়েন্ট মিউ জেটি। এবার এই মিউ জেটি কেন আমাদের কাছে ইম্পর্টেন্ট, এরপরেও দেখবে আমরা এটাকে নিয়ে প্রচুর আলোচনা করব, ডিরাইভ করব অনেক কিছু। এটা ইম্পর্টেন্ট এই কারণে যে এই মিউ জেটির যে সাইনটা সেটা পজিটিভ, নেগেটিভ বা জিরো হতে পারে। মিউ জেটি যদি পজিটিভ হয় তাহলে আমাকে বুঝতে হবে যে গ্যাসটা ডিউরিং জুল-থমসন এক্সপানশন কুলিং এফেক্ট দিচ্ছে নাকি হিটিং এফেক্ট দিচ্ছে বা কিছুই দিচ্ছে না, সেটা ডিটারমিন করে কে? মিউ জেটির সাইন, সেটা পজিটিভ, নেগেটিভ না জিরো। কিভাবে? দেখো, যে আমি এইভাবে বলতে পারি, এই এক্সপেরিমেন্টে ডিপি সবসময় নেগেটিভ। কেন? লক্ষ্য করে দেখো, P1 গ্রেটার দেন P2,
তার মানে ইনিশিয়াল প্রেশারটা বেশি, ফাইনাল প্রেশারটা কম। ইনিশিয়াল প্রেশার যদি বেশি হয়, ফাইনাল প্রেশার যদি কম হয়, তাহলে ডেল পি ইকুয়ালস টু কী লিখবে? P2 মাইনাস P1। ডেল পি ইকুয়ালস টু কী লিখবে? P2 মাইনাস P1। এবার বা পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। এবার এখানে পি ইনিশিয়ালটা বেশি, পি ফাইনালটা কম, তার মানে পিএফ মাইনাস পিআইটা বেশি, তার আগে কী আছে? নেগেটিভ সাইন। তাহলে কী হবে? ডেল পিটা নেগেটিভ। তাহলে এই এক্সপেরিমেন্টে আমরা কী করছি? হায়ার প্রেশার থেকে লোয়ার প্রেশারের দিকে যাচ্ছি। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে যে প্রেশার চেঞ্জটা সেটা নেগেটিভ পাবো, এটা এক্সপেরিমেন্টালি সবসময় পাবো। তাহলে এই এক্সপেরিমেন্টে নিচের যে টার্মটা ডিপিটা সবসময় এটা নেগেটিভ। ইন দিস এক্সপেরিমেন্ট ডিপি ইজ নেগেটিভ। তাহলে মিউ জেটি যদি পজিটিভ হয়, যদি ইফ, এর আগে ইফ লিখে নেই, মিউ জেটি যদি পজিটিভ হয়, কখন হতে পারে? কখন মিউ জেটি পজিটিভ হতে পারে? দেখো, ডিপি নেগেটিভ, ডিটিটাও যদি নেগেটিভ হয়, নেগেটিভ কেটে গেলে মিউ জেটি পজিটিভ হয়ে যাবে। ঠিক বলছি? ডিপিটার নিচের টার্মটা নেগেটিভ, ওপরের টার্মটাও যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ ক্যান্সেল আউট হয়ে গিয়ে কী হবে? মিউ জেটিটা পজিটিভ হয়ে যাবে। তাহলে মিউ জেটি যখন পজিটিভ শো করছে, তাহলে অবশ্যই সেই সময় ডিটিটা নেগেটিভ, নেগেটিভ নিচে তো নেগেটিভই আছে, কেটে গিয়ে মিউ জেটি পজিটিভ হচ্ছে। তাহলে কোনো একটা এক্সপেরিমেন্টে যদি আমি দেখি যে মিউ জেটি পজিটিভ, তাহলে ডিটিটা অবশ্যই নেগেটিভ হবে। তাহলে সেই সময় গ্যাসটা ডিউরিং এক্সপানশন কুলিং এফেক্ট শো করবে, মানে টেম্পারেচার কমাকে আমরা কুলিং এফেক্ট বলি, টেম্পারেচার কমছে গ্যাসে। তাহলে যদি জুল থমসন এক্সপানশনের ক্ষেত্রে মিউ জেটি পজিটিভ আমি পাই, তাহলে অটোমেটিক ডিটি নেগেটিভ আসছে, তার মানে ডিউরিং জুল থমসন এক্সপানশন গ্যাসটা কুলিং এফেক্ট শো করছে, এটা আমরা একটা সিগন্যাল পাবো। ঠিক উল্টোটা ভেবে দেখো, মিউ জেটি যদি নেগেটিভ হয়, তাহলে দেখো নিচের টার্মটা নেগেটিভ, এটাকে নেগেটিভ হতে গেলে ডিটিকে অবশ্যই পজিটিভ হতে হবে, তবেই নেগেটিভটা থাকবে। তাহলে সেই সময় ডিটিটা পজিটিভ, ডিটি যদি পজিটিভ হয়, তাহলে আমি কি বলবো? হিটিং এফেক্ট শো করবে। ক্লিয়ার? আর কি হতে পারে? আর হতে পারে মিউ জেটি চেঞ্জই হলো না, মিউ জেটি ইকুয়ালস টু 0 শো করলো। মিউ জেটি, ডিপি তো কমছে, ডিপি তো নেগেটিভ, মিউ জেটি যদি 0 শো করে, তাহলে অবশ্যই ডিটিও তাহলে 0, সেই কারণে মিউ জেটি 0 শো করছে। তাহলে ডিটি যদি 0 হয়, নাইদার হিটিং নর কুলিং এফেক্ট, হলো। সাইনটার সিগনিফিকেন্স হচ্ছে এটা, সাইন অফ মিউ জেটির সিগনিফিকেন্স হচ্ছে এটা, যে পজিটিভ, নেগেটিভ বা 0 হলে আমরা কি বুঝবো? কখন যদি পজিটিভ হয় তাহলে কুলিং এফেক্ট, যদি নেগেটিভ হয় তাহলে হিটিং এফেক্ট, যদি 0 হয় তাহলে কোনো রকম হিটিং কুলিং কোনো এফেক্টই এখানে হচ্ছে না, এটা আমরা ধরে নিতে পারো। আচ্ছা, এটা পড়ার সাথে সাথে বলো তো যে মিউ জেটি এই যে টার্মটা, এটা এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? আমাদের তো আসতে পারে পরীক্ষা, আমরা সেই এক্সটেন্সিভ ইন্টেন্সিভের অনেকগুলো এক্সাম্পল পড়েছিলাম, তখন তো মিউ জেটির কথা জানতাম না, এখন নতুন টার্ম এলো। মিউ জেটিটা এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ একটু ভেবে দেখো তো, পরীক্ষা কোশ্চেনও আছে এটা। মিউ জেটি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? মিউ জেটি is an intensive property. Explain. কি বলবো? মিউ জেটি ইন্টেন্সিভ, আমি বললাম অ্যান্সারটা। ইন্টেন্সিভ কেন? কারণ দেখো উপরে ইট ইজ দ্য ওপরে টেম্পারেচার রয়েছে, নিচে প্রেশার রয়েছে, টেম্পারেচারও ইন্টেন্সিভ, প্রেশারও ইন্টেন্সিভ, মাস ইন্ডিপেন্ডেন্ট বাই মাস ইন্ডিপেন্ডেন্টই থাকছে। So mu jet is mass independent quantity, এটা intensive in nature, so it is intensive as it is the ratio of two intensive variables. Since temperature and pressure both are intensive, so
mu zt also an intensive property. ইন্টেন্সিভ প্রপার্টি। আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আইডিয়াটা। মিউজেটি সম্বন্ধে আমরা জুল থমসন এক্সপেরিমেন্টটা প্রথমে পড়লাম, সেখান থেকে খুঁজে পেলাম কি যে ইট ইজ অ্যান আইসো এনথ্যালপিক প্রসেস। তারপর খুব ইম্পর্টেন্টলি জানলাম যে থ্রু আউট দ্য প্রসেস এনথ্যালপি এখানে কনস্ট্যান্ট থাকে না, ইনিশিয়াল আর ফাইনাল এনথ্যালপিটা এখানে সেম থাকে। তারপর সেখান থেকে দেখলাম যে এক্সপানশন হচ্ছে কারণ ভলিউম বাড়ছে, তার সাথে সাথে টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে। টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আমি বারবার ধরে বলছি, আমি কখনো এই কথাটা ইউজ করছি না যে টেম্পারেচার ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে। আমি বলছি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, মানে ইনক্রিজও করতে পারে ডিক্রিজও করতে পারে। সেখান থেকে আমরা দেখলাম যে প্রেশার চেঞ্জের সাথে সাথে টেম্পারেচারের যে চেঞ্জ সেটাকে আমরা ডিফাইন করি জুল থমসন কোফিশিয়েন্ট দিয়ে, যেটাকে আমরা মিউ জেটি দিয়ে সিম্বলাইজ করি, এবং সেখানে আমরা মিউ জেটি ইকুয়ালস টু ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এনথ্যালপি পেলাম। এই এক্সপেরিমেন্টে যেহেতু হায়ার প্রেশার থেকে লোয়ার প্রেশার রিজিয়নে যাচ্ছি আমরা, ফলে সবসময় প্রেশার যে চেঞ্জ সেটা নেগেটিভ থাকছে। আর যেহেতু নিচের টার্মটা নেগেটিভ, তাহলে মিউ জেটির সাইনটা ওপর ডিপেন্ড করে রয়েছে একটা গ্যাস ডিউরিং জুল থমসন এক্সপানশন কুলিং এফেক্ট দেবে নাকি হিটিং এফেক্ট দেবে বা কোনো এফেক্টই সেখানে শো করবে না। আর তার সাথে সাথে জানলাম যে এই জুল থমসন কোফিশিয়েন্ট একটা ইন্টেন্সিভ প্রপার্টি। এবার কোর থার্মোডায়নামিক্সে যাই, ডেরিভেশনের দিকে যাই। একটা কোশ্চেন লেখো, সেই কোশ্চেনটার সলিউশনের মাধ্যমেই আমরা অনেকগুলো ডেরিভেশন একসাথে করতে পারবো। লেখো derive thermodynamically the general expression derive thermodynamically the general expression for the general expression for mu zt of gas and hence evaluate the value of mu zt for ideal gas to real gas 3 a gas obeying equation P V minus B equals to RT, and 4 a gas obeying the equation P plus A by V square into V equals to RT. যত রকম পসিবিলিটি হতে পারে পরীক্ষায়, দেখো ভ্যান ডয়েল ইকুয়েশন বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে এই চারটে পসিবিলিটি বেরিয়ে আসে। নয়তো সে আইডিয়াল গ্যাস হবে, নয়তো সে রিয়েল গ্যাস হবে, ভ্যান ডয়েল ইকুয়েশন অফ স্টেট পুরোপুরি ফলো করবে, নয়তো পিভি এ ভ্যালু 0 হবে, তার মানে পি ভি মাইনাস বি ইকুয়ালস টু RT হবে, অথবা বি ভ্যালু 0 হবে, সেক্ষেত্রে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়ালস টু RT হবে। প্রথম যেরকম সিপি মাইনাস সিভির আমরা একটা জেনারেল এক্সপ্রেশন বার করেছিলাম, তারপর সেখান থেকে গেছিলাম ফর আইডিয়াল গ্যাস কী হবে, রিয়েল গ্যাস কী হবে, এরকমভাবে ঠিক একই রকমভাবে এখানেও করবো। আমরা ফার্স্ট জেনারেল এক্সপ্রেশনটায় যাব, তারপরে সেখান থেকে আমরা বাকিগুলোর দিকে যাব। দেখো আমরা জানি কি এনথ্যালপি এইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার না? আমরা প্রথম দিন থেকে জানি এইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। যদি এটাকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, ডিএইচ ইকুয়ালস টু del H del T at constant P into dt plus del H del P at constant T into dP। এই প্রসেসে আমার টার্গেট হচ্ছে মিউ জেটির এক্সপ্রেশন বার করা। তাহলে মিউ জেটি কী হয়, ডেল টি ডেল পি এইচ। দেখো এখানে একটা ডিটি টার্ম আছে, ডেল টি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ
তাহলে এখানে ডিটি টার্ম আছে, আমি যদি ইকুয়েশনটাকে ডিপি দিয়ে ডিভাইড করি অ্যাট কনস্ট্যান্ট এনথালপি, তাহলে কী হবে, ডিএইচ এই পার্ট এনথালপি কনস্ট্যান্ট ডিএইচটা 0 হয়ে যাবে, আর ডেল টি বাই ডেল পি এইচ এখানে পাবো, আর ডিপিটা এখানে 1 হয়ে যাবে। তাহলে এটা এই ইকুয়েশনটাকে ডিভাইডিং both the sides by dp at constant enthalpy, তাহলে এটা কি হলো, এটা 0 হয়ে গেল, ইকুয়ালস টু ডেল এইচ ডেল টি পি ইন্টু ডেল টি ডেল পি এইচ প্লাস ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। এখান থেকে আমার টার্গেট হচ্ছে ডেল টি ডেল পি এইচটাকে বার করা। আর এটা মিউ জেটি, এটা সিপি, তাহলে এটাকে এদিকে এটা যদি এই দুটো টার্মকে এদিকে আনি, দেখো ডেল টি ডেল এইচ ডেল টি পি, এটাকে কী লিখতে পারি আমরা, সিপি লিখতে পারি। তাহলে এটা সিপি এদিকে আসলে মাইনাস সিপি ইন্টু এটাকে কী লিখতে পারি, মিউ জেটি equals to del H del H del P at constant T. Therefore mu jet কি দাঁড়ালো, therefore mu jet equals to minus 1 by Cp del H del P at constant T. Most fundamental expression of mu jet. Definition তো আলাদা বাদ দাও, del T del pH, but thermodynamically most fundamental যে ইকুয়েশন যেভাবে আমরা চিনি সেটা হলো mu jet equals to minus 1 by Cp del H del Pt. এখান থেকে আরও অনেক রকম ফর্মে আমরা নিয়ে যেতে পারি, আলফা বিটা যেরকম শিখিয়েছিলাম সেই টার্মেও আমরা নিয়ে যেতে পারি। তবে আগে দেখো যে এখান থেকে ডেল এইচ ডেল পি টি আছে ফ্রম সেকেন্ড থার্মোডায়নামিক ইকুয়েশন অফ স্টেট। থার্মোডায়নামিক ইকুয়েশন অফ স্টেট মনে আছে, দুটো করিয়েছিলাম, একটা ডেলি ডেল ভিটির টার্মে আর একটা ছিল ডেল এইচ ডেল পিটির টার্মে। যদি মনে না থাকে একবার খাতা উল্টে দেখো থার্মোডায়নামিক ইকুয়েশন অফ স্টেট, মোস্ট প্রবাবলি সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাসে, যেটা ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স ছিল, থার্ড ক্লাসে পাবে ওটা। ডেল এইচ ডেল পি টি, সেই ডেল এইচ ডেল পি টির জায়গায় সেকেন্ড থার্মোডায়নামিক ইকুয়েশন অফ স্টেট আমি পুট করব। যদি পুট করি কী পাবো, মিউ জেটি ইকুয়ালস টু মাইনাস 1 বাই সিপি মাইনাস টি ইন্টু ডেল ভি ডেল টি পি প্লাস ভি। দেখো ঠিক একবার নিজেরা চেক করে নাও যে ঠিক লিখলাম কি না, এটা তোমাদের মুখস্থ রাখা দরকার খুব। মাইনাস টি ডেল ভি ডেল টি পি প্লাস ভি ঠিক লিখেছি। তাহলে যদি এখানে ভেতরে এটাকে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মিউ জে টি ইকুয়ালস টু 1 বাই সিপি, মাইনাসটা ভেতরে গুণ করে দাও, টি ইন্টু ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস ভি। এটাও পরীক্ষায় অনেকবার প্রুফ করতে এসছে। দিস দ্য মোস্ট, যেরকম ওটা আমাদের কাছে একটা ডেফিনেশনের সমান আগের ইকুয়েশনটা, এটা থেকেও অনেক ডেরিভেশন করা যায়, সেরকম এটারই আর একটা ফর্ম বুঝতে পারছো, জাস্ট থার্মোডায়নামিক ইকুয়েশন অফ স্টেটটা পুট করেছি, এইটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তাহলে ইকুয়েশন 1 দিয়ে রাখলাম, মিউ জেড ইকুয়ালস টু 1 বাই সিপি টি, আচ্ছা এটাকে ইকুয়েশন 1 দিই, এটাকে ইকুয়েশন 2 দিয়ে রাখি। ঠিক, এখানে আর একটা জিনিস এখানটাই করে রাখি, তারপরে আচ্ছা পরে করবো, ঠিক আছে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন এই দুটো। এবার আমাকে কি বলেছে দেখো কোশ্চেনে, ডিরাইভ থার্মোডায়নামিকলি দ্য জেনারেল এক্সপ্রেশন ফর মিউ জেটি অফ গ্যাস অ্যান্ড হেন্স ইভ্যালুয়েট দ্য ভ্যালু অফ মিউ জেটি ফর আইডিয়াল গ্যাস। মিউ জেটির এক্সপ্রেশন আমরা পেলাম, এবার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মিউ জেটির এক্সপ্রেশন কী হবে, খালি দেখো আমরা কি করব, ফর
ফর আইডিয়াল গ্যাস। ফর আইডিয়াল গ্যাস আমাদের টার্গেট হবে ওই সিপি মাইনাস সিবির মতোই। আমি তোমাদের একটা ফান্ডামেন্টাল জেনারেল এক্সপ্রেশন দিয়েছি। এবার কী করবো, ফর আইডিয়াল গ্যাস ডেল ভি ডেল টিপি বার করবো, করে এখানে পুট করে কাটাকুটি করে যা হবে সেটাই আইডিয়াল গ্যাসের মিউজেটি। রিয়েল গ্যাসের ক্ষেত্রে ডেল ভি ডেল টিপি বার করবো, এখানে পুট করবো, যা হবে সেটাকে ক্যালকুলেট করে যা দাঁড়াবে সেটা মিউজেটি ফর রিয়েল গ্যাস। এরকমভাবে মানে এত দূর অবধি তোমাকে আসতেই হবে কমন রুট, তারপরে আইডিয়াল গ্যাসের জন্য একটা পার্ট, রিয়েল গ্যাসের জন্য একটা পার্ট, যেরকম আমরা সিপি মাইনাস সিবির ক্ষেত্রে করেছিলাম। আমি এই জন্যই এইভাবে করা আছে যাতে অনেকগুলো ডেরিভেশন একসাথে আমরা করতে পারি এবং তোমাদের মনে রাখার সুবিধা হয়। একটা প্রত্যেকটা আলাদা আলাদাভাবেও করা যায়, কিন্তু মনে রাখার সুবিধা হয় এতে। তাই আমাদের প্রথমে ফান্ডামেন্টাল পার্টটা করে নিতে হবে, করে নিয়ে তারপর আইডিয়াল গ্যাসের জন্য যদি বলে আইডিয়াল গ্যাসের এখান থেকে নিয়ে যাবো ডেল ভি ডেল টি পি বার করে, রিয়েল গ্যাস বললে রিয়েল গ্যাস করবো, পিভি মাইনাস বলে দেখো পরপর করতে থাকি। ফার্স্ট আইডিয়াল গ্যাস, ফর আইডিয়াল গ্যাস ভি ইকুয়ালস টু আর টি বাই পি, তাহলে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু আর বাই পি বসিয়ে দিই। দ্য মিউজেটি ইকুয়ালস টু 1 by CP, এখানে টি আছে তাহলে RT by P মাইনাস ভি, RT by P মানে কি ভি, তাহলে 1 by CP ভি মাইনাস ভি, therefore mu jet equals to 0 for ideal gas. Mu jet equals to 0 ফর আইডিয়াল গ্যাস। তাহলে মিউ জেটি ইকুয়ালস টু 0 হলে ডিটি ইকুয়ালস টু 0 হতে হবে। এই যে সাইন সিগনিফিকেন্স, মিউ জেটি 0 শো করছে, তার মানে আসলে আমি কি বুঝবো, ডিটি 0। তাহলে নাইদার হিটিং নর কুলিং। যদি আইডিয়াল গ্যাস নিয়ে আমি জুল থমসন এক্সপেরিমেন্টটা করি আমরা, তাহলে দেখবো যে সেখানে কোনো টেম্পারেচারের চেঞ্জ হয়নি, জাস্ট লাইক জুলস এক্সপেরিমেন্ট। জুল এক্সপেরিমেন্টেও কোনো টেম্পারেচারের চেঞ্জ হয়নি। তাহলে মিউ জেটি ইকুয়ালস টু 0 কী সিগনিফাই করছে, ফর আইডিয়াল গ্যাস ইন জুল থমসন এক্সপানশন নাইদার হিটিং নর কুলিং এফেক্ট উইল শো। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি? তাহলে এবার যদি রিয়েল গ্যাস বলে ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেট, তার ক্ষেত্রে আমরা ডেল ভি ডেল টিপিটা বার করবো। চলো করি। ফর ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেট, ফর ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেট 2 নম্বর। আর রিয়েল গ্যাস বলতে পারো পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস ভি ইকুয়ালস টু 8। আমাদের এখানে টার্গেট ডেল ভি ডেল টি পিটা বার করা। তাহলে প্রথমে এটাকে গুণ করে নাও, পিভি মাইনাস পিবি প্লাস এ বাই ভি মাইনাস এ বি বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু 8। ডেল ভি ডেল টি পি, তাহলে পিকে কনস্ট্যান্ট রেখে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস প্রেশার কনস্ট্যান্ট, বিও কনস্ট্যান্ট 0, 1 বাই ভি এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই ভি স্কোয়ার, তাহলে মাইনাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ডেল ভি ডেল টি পি মাইনাস মাইনাস প্লাস 2ab বাই ভি কিউব ডেল ভি ডেল টি পি ইকুয়ালস টু আর, টি এর ডেরিভেটিভ 1। তাহলে ডেল ভি ডেল টি পিটাকে যদি কমন নিই, ডেল ভি ডেল টি পি কমন গেল, তাহলে পড়ে থাকবে আর বাই পি মাইনাস এ বাই ভি স্কোয়ার প্লাস 2ab বাই ভি কিউব। এই ভ্যালুটা আমরা পুট করবো ওখানে ইকুয়েশন 2তে। ফ্রম ইকুয়েশন 2 মিউ জেটি ইকুয়ালস টু 1 বাই সিপি ইন্টু টি ইন্টু ডেল ভি ডেল টিপি ছিল, তাই তো, টি ইন্টু ডেল ভি ডেল টিপি, তাহলে টি গুণ হবে এই টার্মটার সাথে, ওপরের টার্মটা আর টি বাই পি মাইনাস এ বাই ভি স্কোয়ার প্লাস 2ab বাই ভি কিউব মাইনাস ভি। ঠিক করছি আমি। এবার এই আরটির জায়গায় আমি বসাতে পারি এই টার্মটা পিভি মাইনাস পিভি প্লাস, এটা বলো বা এটা একেবারে গুণ ফর্মটাই বসাচ্ছি। আরটির জায়গায় আমি এই টার্মটা বসিয়ে দিচ্ছি, এই আরটির জায়গায় এই টার্মটা বসিয়ে দাও।
PV minus PB, PV minus PB plus A by V minus AB by V cube divided by P divided by P minus A by V square plus 2AB by V cube minus V. এবার কি করব আমরা, দেখো এটা ডিভাইড করা আছে, মাইনাস ভি আছে, এলসিএম করে দাও, তাহলে মিউ জেটি ইকুয়ালস টু 1 বাই সিপি পিভি মাইনাস পিবি প্লাস এ বাই ভি মাইনাস এবি বাই ভি কিউব মাইনাস পিভি minus PV minus plus A by V plus minus minus 2AB by V square 2AB by V square divided by P minus A by V square plus 2AB বাই ভি কিউ। তোমাদের সিপি মাইনাস আর রিয়েল গ্যাসের ক্ষেত্রে সিপি মাইনাস সিবিটা আমি পুরোটা ডিরাইভ করে দেখাইনি, বলেছিলাম স্টাডি মেটেরিয়াল দিয়ে দেখে নিতে, ফাইনাল এক্সপ্রেশনটা নিয়ে আমরা কাজ করেছিলাম, সেই জন্য এটার ক্ষেত্রে আমি পুরোটা করে দিচ্ছি যে কীভাবে আসে ফাইনাল এক্সপ্রেশনটা। একটু বড় হয়, দেখো আমার সাথে সাথে করতে থাকলে তোমাদেরও সোজা মনে হবে। এখানে কিছু টার্ম কেটে যাচ্ছে, প্লাস পিভি মাইনাস পিভি কেটে যাচ্ছে আর প্লাস এ বাই ভি থাকছে, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি মিউ জেটি ইকুয়ালস টু 1 বাই সিপি, এখানে কি নিচের টার্মটা তো সেম থাকছে, এদিকে থাকবে এ বাই ভি প্লাস এ বাই ভি 2A বাই ভি মাইনাস 3AB, এটা ভি স্কোয়ার ছিল, এটা একটু ঠিক করে না, এটা ভুল লিখেছিলাম, ভি কিউব না, এটা ভি স্কোয়ার হবে, এবি বাই ভি স্কোয়ার, তাহলে 3AB বাই ভি স্কোয়ার মাইনাস পিবি বাই পি মাইনাস এ বাই ভি স্কোয়ার প্লাস 2AB বাই ভি কিউব। করে নাও এই অবধি। এটাকে ইকুয়েশন 3 দিয়ে রাখো, বলতে পারো যে অরিজিনালি রিয়েল গ্যাসের ক্ষেত্রে মিউ জেটির এক্সপ্রেশন এটা হয়। একদম ফুললি যদি রিয়েল গ্যাসটা একদম রিয়েল গ্যাসের মতন বিহেভ করছে, কোনো রকম অ্যাজামশন সেখানে ইউজ না করে, কোনো কিছু অ্যাজুম না করে, একদম রিয়েলিস্টিক ওয়েতে যদি দেখো, তাহলে মিউ জেটির এক্সপ্রেশন যেটা আমরা এটা পেলাম, এটাই হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন অফ মিউ জেটি ফর রিয়েল গ্যাস। কিন্তু কী হয়, এত বড় ইকুয়েশন নিয়ে আমাদের ডিল করতে অসুবিধা হয়, সেই কারণে এখানে কিছু অ্যাজামশন নিয়ে, দুটো অ্যাজামশন আছে, সেটা নিয়ে এটাকে আরও ছোট করে নেওয়া হয়। তার মধ্যে প্রথমটাই হচ্ছে যে এ বাই ভি স্কোয়ার প্লাস 2AB বাই ভি কিউব, দেখো এ বাই ভি স্কোয়ার এগুলো প্রেশার কারেকশন টার্ম, 2AB বাই ভি কিউব আরও ছোটো, ভি স্কোয়ার ভি কিউব, পি এর রেসপেক্টে এই টার্মটাকে নেগলেক্ট করা হয়, ফার্স্ট অ্যাজামশন এটা। আর পিভি নিয়ারলি ইকুয়ালস টু আরটি কনসিডার করা, মানে মোটামুটি রিয়েল গ্যাসটা আইডিয়াল বিহেভ করছে না, বাট অ্যাট লো প্রেশার নিয়ারলি ইকুয়ালস, পিভি নিয়ারলি ইকুয়ালস টু আরটি অ্যাট ভেরি লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার কাজটা করা হচ্ছে, যদি হয় তাহলে এক্সপ্রেশনটা কী দাঁড়াবে। লেখো অ্যাভাব ইকুয়েশন মে বি সিম্পলিফাইড above equation may be simplified under the following approximation. Under the
following approximation. Number 1, minus a by v square plus 2ab by v cube can be ignored in comparison to P, and second হচ্ছে PV nearly equals to RT. Pressure and high temperature. দেখো তাহলে এই নিচের দুটো টার্ম অফ হয়ে যাচ্ছে, শুধু নিচে পি পড়ে থাকছে, আর পিভি নিয়ারলি ইকুয়ালস টু আরটি। তার মানে নিচে পি পড়ে থাকছে, এই ভি এর জায়গায় আমি বসাতে পারি আরটি বাই পি, তাহলে পি কেটে যাবে, 2a বাই আরটি থাকবে। তাহলে মিউ জেটি ইকুয়ালস টু 1 বাই সিপি, করে দেখো একটু, তাহলে বুঝতে পারবে 2a বাই আরটি থাকছে। ভি এর জায়গায় আমি আরটি বাই পি পুট করছি, তাহলে ভি এর জায়গায় আরটি বাই পি ওপরে যাবে, তাহলে ওপরের পি আর নিচের পি কেটে যাচ্ছে, এটা তো অফ হয়ে গেছে এই পার্টটা। তাহলে 2a বাই আরটি পড়ে থাকছে ফার্স্ট টার্মটা, তারপর মাইনাস এখানে ভি এর জায়গায় আর স্কোয়ার টি স্কোয়ার বাই ওপরে পি স্কোয়ার, তাহলে একটা পি কাটবে, 3abp বাই আর স্কোয়ার টি স্কোয়ার মাইনাস, আর এখানে কিছু নেই, পি কাটলে শুধু বি পড়ে থাকছে। এটাকে ইকুয়েশন 4 দাও। এবার দেখো যেহেতু এটাতেও কমপ্লিট হচ্ছে না, তার কারণ হচ্ছে যে অ্যাট লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার যেহেতু আমি কনসিডার করে চলছি, দেখো টেম্পারেচার যদি অনেক বেশি হয়, নিচে এই টি স্কোয়ার টার্মটা এখানে প্রেজেন্ট রয়েছে, তাহলে টি স্কোয়ার টার্মটা অনেক বেশি, যদি টি অনেক বেশি হলে টি স্কোয়ার অনেক বেশি হবে, তাহলে নিচের টার্মটা যদি অনেক বেশি হয়, অ্যাজ এ হোল টার্মটা অনেক কমে যাবে। তাহলে অ্যাজ এ হোল টার্মটা যদি কমে যায়, তাহলে এই টার্মটাকেও আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে সেক্ষেত্রে অ্যাট লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার, আমি পরের পেজে লিখছি, আরও এটাকে সিম্পলিফাই করে নেওয়া হয়, অ্যাট লো pressure and high temperature, we can write mu gt equals to 1 by cp into 2a by rt minus b. সবচেয়ে বেশি দেখবে বই পড়তে গেলে বা স্যারেরা যখন করাবে, সবচেয়ে বেশি কাজে লাগে এই ইকুয়েশানটা, ফর রিয়েল গ্যাস বা ভ্যান ডয়েল গ্যাস। বুঝতেই পারছো এটা অরিজিনাল এক্সপ্রেশন, এটা যখন কোনো অ্যাপ্রক্সিমেশন ইউজ করা হয়নি তখন এটা অরিজিনালি অ্যাপ্রক্সিমেশন ইউজ করে এটাও আমাদের কখনো কখনো কাজে লাগে, বা আরও সিম্পলিফাইড ফর্মটা এটাও আমাদের কাজে লাগে, সবচেয়ে বেশি কাজে লাগে বিভিন্ন জিনিস বুঝতে বা অনেক ডেরিভেশন করতে। এটার সিগনিফিকেন্স কী আছে দেখো, যে আচ্ছা লিখে না করে না পুরোটা, তারপর বলছি। জুল থমসন এক্সপেরিমেন্টে কি দেখা যায় দেখো, যে এক্সেপ্ট হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া বাকি সমস্ত গ্যাসই ডিউরিং জুল থমসন এক্সপানশন কুলিং এফেক্ট শো করে, হাইড্রোজেন আর হিলিয়ামই একমাত্র হিটিং এফেক্ট শো করে। তার কারণ লক্ষ্য করো যে এখানে আমি বলতে পারি when 2a by RT
গ্রেটার দেন বি। দেখো 2a/RT এই টার্মটা যদি বি এর থেকে বড় হয় তার মানে এ গ্রেটার দেন বি, 2a অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, এ গ্রেটার দেন বি মানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যেখানে প্রিডোমিনেটিং স্টেজে রয়েছে। 2a/RT গ্রেটার দেন বি যদি হয় তাহলে রাইট হ্যান্ড সাইড পজিটিভ, তাহলে সেক্ষেত্রে মিউ জেটি আমার কি আসছে, পজিটিভ আসছে। মিউ জেটি যদি পজিটিভ হয় তাহলে ডিটি নেগেটিভ হবে, আর ডিটি নেগেটিভ হলে আমরা কুলিং এফেক্ট পাবো। যেসব গ্যাসের ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন, যেসব গ্যাসগুলোর ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন প্রিডোমিনেট করবে ওভার রিপালসিভ ফোর্স, ফোর্স অফ অ্যাট্রাকশন যেখানে প্রিডোমিনেট করবে ওভার রিপালসিভ ফোর্স, সেই সব গ্যাসের ক্ষেত্রে আমরা দেখব যে মিউ জেটিটা পজিটিভ আসছে, ডিটি নেগেটিভ আসছে। তারাই যেসব গ্যাসের ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশনটা প্রিডোমিনেটিং স্টেজে রয়েছে ওভার রিপালসিভ ফোর্স, সেই সব গ্যাসের ক্ষেত্রে জুল থমসন এক্সপানশন গ্যাসটা কুলিং এফেক্ট শো করবে, সেই সব গ্যাসগুলো সব কুলিং এফেক্ট শো করবে। তার মানে এক্সেপ্ট হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন, হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন এতটাই কম থাকে, তারা দুটো গ্যাসই এই ইকুয়েশন অফ স্টেট ফলো করে চলে, পিভি মান এ ভ্যালু টেন্স টু 0 হয়ে যায়। ফলে সেই জন্য হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে এ ভ্যালু যেহেতু নেই, ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, পুরোটাই বি, সেই ক্ষেত্রে আমরা হিটিং এফেক্ট পাবো। কেন? তার কারণ হচ্ছে দেখো, যদি উল্টোটা ভেবে দেখো, 2a/RT লেস দেন বি হয়, অর্থাৎ বি এর ভ্যালুটা যদি বেশি হয় তাহলে মিউ জেটি কী হচ্ছে, মিউ জেটি সেখানে নেগেটিভ হচ্ছে, আর মিউ জেটি যদি নেগেটিভ হয় ডিটিকে তাহলে পজিটিভ হতে হচ্ছে। ডিটি পজিটিভ যদি হয় তাহলে সেক্ষেত্রে হিটিং এফেক্ট আমরা পাবো। অর্থাৎ যেসব গ্যাস মানে হিলিয়াম আর হাইড্রোজেন এই দুটো গ্যাসের ক্ষেত্রে পিভি মাইনাস বি ইকুয়ালস টু RT ফলো করে চলছে, মানে এদের ক্ষেত্রে এ ভ্যালুটা কম, ফোর্স অফ অ্যাট্রাকশন ভ্যালুটা অনেকটাই কম, সেই জন্য বি এর রেসপেক্টে একে নেগলেক্ট করা হয়, এবং তখন এ ভ্যালুটা অনেক কম হয়, বি ভ্যালুটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে মিউ জেটি নেগেটিভ হবে, ডিটি পজিটিভ হবে, এবং তারা হিটিং এফেক্ট শো করবে। হাইড্রোজেন মনে রাখবে, হাইড্রোজেন আর হিলিয়াম, যেটা অ্যামাগাট কার্ভ থেকেই পরিষ্কার যে এই দুটো গ্যাস এক্সেপশনালি বিহেভ করে, বাকি সমস্ত গ্যাসের ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন উইল প্রিডোমিনেট ওভার রিপালসিভ ফোর্স, এবং সেক্ষেত্রে আমরা সবসময় ডিউরিং জুল থমসন এক্সপানশন গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা কুলিং এফেক্ট দেখতে পাবো, শুধুমাত্র হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া। হলো, এবার 3 নম্বর কি পড়ে রয়েছে, পিভি মাইনাস বি ইকুয়ালস টু RT, পিভি মাইনাস বি ইকুয়ালস টু RT। এটা তোমরা করো, টাইম দিচ্ছি, তোমরা করো, এটা নিজে হাতে করার চেষ্টা করো, আগেরগুলোর হেল্প নাও। মিউ জেটির এক্সপ্রেশন কী দাঁড়াবে? দেখো হলো এটা, পিভি মাইনাস বি ইকুয়ালস টু RT। এখানে আমাদের তাহলে কী হবে, ডেল ভি ডেল টি পির ভ্যালু দরকার, তাহলে ভি ইকুয়ালস টু RT/P প্লাস বি, ডেল ভি ডেল টি পি ইকুয়ালস টু R/P। এটা অনেকেই যদি করে থাকো, কারো কারো এটা -B/CP এসছে অ্যান্সার, কারো কারো 0 এসছে, যাদের 0 এসছে তারা ভুল করেছে। দেখো কীরকমভাবে, ডেল ভি ডেল টি পি ইকুয়ালস টু R/P, তাহলে মিউ জেটি ইকুয়ালস টু 1/CP ইন্টু RT/P মাইনাস ভি। এবার এখানেই যেটা অনেকে ভুল করে ফেলে, RT/P এর জায়গায় ভি বসিয়ে দেয়, ভি মাইনাস ভি 0 করে দেয়, তা কিন্তু নয়। এই ইকুয়েশনের ক্ষেত্রে RT/P মানে কি, ভি মাইনাস ভি না, RT/P ইকুয়ালস টু ভি মাইনাস ভি মাইনাস ভি, তার মানে প্লাস ভি মাইনাস ভি কেটে গেলে পড়ে থাকছে মিউ জেটি ইকুয়ালস টু মাইনাস B/CP নট ইকুয়ালস টু 0, আর ইট ইজ নেগেটিভ। নেগেটিভ মানে ডিটি
পজিটিভ আমরা হিটিং এফেক্ট পাবো এই গ্যাসগুলোর ক্ষেত্রে। বোঝা গেল? এই জায়গায় একটা ছোট ভুল হয়ে যায় অনেকের ক্ষেত্রেই, যে অনেকে এই জায়গায় ভি মাইনাস ভি করে জিরো করে দেয়, তা কিন্তু নয়। এখানে কিন্তু RT/P এর ভ্যালু ভি নয়, ভি মাইনাস বি। ওকে, পারা গেছে আসলে, আশা করবো যে অনেকেই পেরেছে এটা। এরপরে চলে যাই 4 নম্বরে। A gas obeying P plus A by V square into V equals to RT। এটা আমি করে দিচ্ছি, দেখো এটা একটু প্রসেসটা ডিফারেন্ট হবে, নাহলে তোমরা ঠিক মেলাতে পারবে না। এটা হলো যে প্রথমে এটাকে আমরা গুণ করে নিই, PV প্লাস A by V equals to RT। তাহলে P ইন্টু ডেল ভি ডেল টিপি মাইনাস A by V স্কোয়ার ইন্টু ডেল ভি ডেল টিপি ইকুয়ালস টু R। তাহলে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু R বাই পি মাইনাস A by V স্কোয়ার, পি মাইনাস A by V স্কোয়ার। এইখানটা একটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। দেখো এটা একটু মনে রাখতে হবে তোমাদের, ডেরিভেশনটা দু একবার প্র্যাকটিস করলেই মনে থেকে যাবে। যেটাকে করব কি আমরা, R বাই পি প্লাস A by V স্কোয়ার মাইনাস 2A by V স্কোয়ার লিখতে পারি। প্লাস A by V স্কোয়ার মাইনাস A by V স্কোয়ার এনেছি, প্লাস A by V স্কোয়ারটা রেখেছি, মাইনাস A by V স্কোয়ার, আগে একটা মাইনাস A by V স্কোয়ার ছিল, তো মাইনাস 2A by V স্কোয়ার করতে পারি। এবার এই পি প্লাস A by V স্কোয়ার এই যে টার্মটা রয়েছে এর জায়গায় আমি RT/V পুট করতে পারি। তাহলে দেখো ডেল ভি ডেল টি পি ইকুয়ালস টু R বাই RT/V মাইনাস 2A by V স্কোয়ার। নিচে থেকে যদি RT/V কমন নিই, R বাই RT/V কমন নিচ্ছে, তাহলে 1 মাইনাস 2A বাই RT/V। ঠিক ঠিক লিখলাম, গুণ করে নাও, 2A RT কেটে যাবে, ভি স্কোয়ার 2A বাই ভি স্কোয়ার, ঠিক করলাম। এখানে তাহলে আর, এই আর কেটে যাচ্ছে, এই ওপরের টিটাকে লেফট হ্যান্ড সাইডে তুলে নিয়ে আসো। তাহলে টি ইন্টু ডেল ভি ডেল টি পি ইকুয়ালস টু কী থাকছে, 1/V, ওটা ওপরে নিয়ে গেলে ভি ইন্টু 1 মাইনাস 2A বাই RT/V ইনভার্স লিখতে পারি, লেখা যায় 1 মাইনাস 2A বাই RT/V ইনভার্স। এটাকে এক্স কনসিডার করো, তাহলে 1 মাইনাস এক্স ইনভার্স। 1 মাইনাস এক্স ইনভার্সের সিরিজ কী হয়, 1 মাইনাস এক্স ইনভার্সের সিরিজ যদি আমি লিখি 1 মাইনাস এক্সের ইনভার্স, সেটাকে সিরিজে ফেলি, কি পাই, 1 প্লাস এক্স, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এইভাবে যায়। হায়ার টার্মগুলোকে যদি নেগলেক্ট করা হয়, স্কোয়ার কিউব, ইট ইজ নিয়ারলি ইকুয়ালস টু 1 প্লাস এক্স। তাহলে সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে 1 মাইনাস এক্স ইনভার্স তার নিয়ারলি ইকুয়ালস টু কত, সেটা 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস 2A বাই RT/V। তাহলে টি ইন্টু ডেল ভি ডেল টি পি ইকুয়ালস টু ভি ইন্টু 1 প্লাস 2A বাই RT/V। এবার লক্ষ্য করে, এবার আমরা মিউজেটির এক্সপ্রেশনে পুট করি। মিউজেটির এক্সপ্রেশন কী ছিল, মিউজেটি ইকুয়ালস টু 1 বাই সিপি টি ইন্টু ডেল ভি ডেল টি পি মাইনাস ভি, ঠিক। তাহলে টি ইন্টু, এবার টি ইন্টু ডেল ভি ডেল টিপির ভ্যালুটা পেয়ে গেছি, এটা ভেতরে একেবারে গুণ করে বসিয়ে দিই, 1 বাই সিপি ইন্টু টি ইন্টু ডেল ভি ডেল টিপির ভ্যালু কত, ভি প্লাস 2A বাই RT, ভি প্লাস 2A বাই RT, আরটা মাইনাস ভি ছিল, এটা গুণ করে দিলে ভি প্লাস 2A বাই ভি কেটে গেলে 2A বাই RT, প্লাস ভি মাইনাস ভি কেটে যাচ্ছে। তাহলে মিউজেটি
আমরা কি পাচ্ছি 1/CP ইন্টু 2A/RT। দেখো রাইট হ্যান্ড সাইড পুরোপুরি পজিটিভ, সিপি নেগেটিভ হতে পারে না, এ নেগেটিভ হতে পারে না, টি নেগেটিভ হতে পারে না, তাহলে এটা এই ইকুয়েশনের ক্ষেত্রে মিউজেটি পজিটিভ। মিউজেটি যদি পজিটিভ হয় তাহলে ডিটি নেগেটিভ। তাহলে যেসব গ্যাস এই ইকুয়েশন অফ স্টেট ফলো করে চলবে তারাও কুলিং এফেক্ট দেবে ডিউরিং জুল থমসন এক্সপানশন। ক্লিয়ার? দেখো অনেকটা আইডিয়া পেলাম। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মিউজেটির ভ্যালু 0 হয়, রিয়েল গ্যাসের ক্ষেত্রে দুরকম এফেক্টই আমরা পাই। যদি 2A/RT গ্রেটার দেন বি হয় তাহলে সেখানে কুলিং এফেক্ট, যদি 2A/RT লেস দেন বি হয় সেখানে হিটিং এফেক্ট ফর হাইড্রোজেন আর হিলিয়াম। পিভি মাইনাস বি ইকুয়ালস টু আরটি যখন ফলো করছে তখন সেখানে আমরা কী পাচ্ছি, মিউজেটি নেগেটিভ পাচ্ছি, ডিটি পজিটিভ পাচ্ছি, যেটা হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর যেটা পি প্লাস A/V² ইন্টু ভি, মানে যেখানে বি নেই, এ প্রিডোমিনেট, এই একমাত্র রয়েছে, সেক্ষেত্রে মিউজেটি পজিটিভ আসছে এবং আমরা কুলিং এফেক্টই পাচ্ছি। এখান থেকে একটা কোশ্চেন দেয় আর একটা ডেরিভেশন আর কি, কোশ্চেন হিসেবে লিখছি, শো দ্যাট, ছোট্ট ডেরিভেশন, শো দ্যাট মিউজেটি ইকুয়ালস টু V/CP আলফা টি মাইনাস 1। এটা বহুবার প্রুভ করতে এসছে পরীক্ষার সময়। কি করে করা যায় বলো তো? আলফা তো মনে আছে, আলফার এক্সপ্রেশনটা 1/V, আগের ক্লাসেই বোধহয় করলাম না, 1/V del V del T P, আলফা ইকুয়ালস টু 1/V del V del T অ্যাট কনস্ট্যান্ট P। আচ্ছা, এটার জন্য আমি কিভাবে এগোবো দেখো, খুব ছোটো। মিউজেটি ইকুয়ালস টু আমরা কি জানি, মিউজেটি ইকুয়ালস টু জানি -1/CP, একদম বেসিক যে ডেফিনেশন, del H del PT। এটার মধ্যে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট পুট করে আমরা ইকুয়েশন 2-তে গেছিলাম। এবার del H del PT মানে আমরা কি জানি, del H del PT, এদিকটা করছি, del H del PT ইকুয়ালস টু V মাইনাস T ইন্টু del V del TP। এই তো মাইনাস টি ইন্টু del V del TP প্লাস ভি লিখি। এবার এখানে লক্ষ্য করে দেখো যে এটাকে আমি এইভাবে যদি সাজাই, ভি মাইনাস টি ইন্টু ভি ইন্টু 1/V, ভি গুণ করলাম, ভি ডিভাইড করলাম, ইন্টু del V del TP। তাহলে তুমি পেলে 1/V del V del TP মানে হচ্ছে আলফা। তাহলে এটা ভি মাইনাস টি ভি আলফা। ভি কমন নিলে 1 মাইনাস আলফা টি, ভি কমন নিলে 1 মাইনাস আলফা টি। কার ভ্যালু? del H del PTর ভ্যালু। তাহলে del H del PTর ভ্যালু যদি এটা হয় তাহলে মিউজেটি ইকুয়ালস টু -1/CP ইন্টু ভি 1 মাইনাস আলফা টি। মাইনাসটা কমন নিয়ে নাও, এই ভেতরে গুণ করে দাও, তাহলে V/CP আলফা টি মাইনাস 1, তাই দিয়েছিল, আলফা টি মাইনাস 1, মিউজেটি ইকুয়ালস টু V/CP আলফা টি মাইনাস 1। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। ঠিক আছে, এটা আচ্ছা, অনেক ডেরিভেশন করলাম, একটা নিউমেরিক্যাল করি, চলো একটা নিউমেরিক্যাল লেখো। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ del H, calculate the value of del H in
joule, del H in joule for the isothermal temperature দিয়েছে 3000 Kelvin, 3000 Kelvin, compression of 1 mole of nitrogen, compression of 1 mole of nitrogen from 1 to 500 bar, ATM. প্রেশার চেঞ্জটা দিয়েছে এটা, আর কি দিয়েছে, এ ভ্যালু বলে দিয়েছে, ভ্যান ডের কনস্ট্যান্ট 1.34 লিটার স্কোয়ার ATM মোল টু দি পাওয়ার -2 অ্যান্ড পি ইকুয়ালস টু দিয়েছে 0.039 লিটার পার মোল। দেখো, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডেল এইচ ক্যালকুলেট করতে বলেছে জুলে, টেম্পারেচার ফিক্সড আছে 1 মোল অফ নাইট্রোজেনের, প্রেশার চেঞ্জ হচ্ছে ফ্রম 1 ATM টু 5 ATM। এ আর বি ভ্যালু বলেছে, ভ্যান ডের গ্যাস তো বোঝাই যাচ্ছে, নাইট্রোজেন এটা ধরে এ আর বি ভ্যালু যখন বলেছে, তাহলে বেসিক ডেফিনিশন অনুযায়ী মিউ জেটি মানে আমরা কি জানি, -1/Cp del H del P at constant T. Again, for real gas, mu Zt equals to 1/Cp 2A/RT minus B। এই দুটো জানি, যেহেতু নাইট্রোজেন বলেছে এ বি ভ্যালু দিয়েছে, তাহলে অবশ্যই রিয়েল গ্যাসের মিউ জেটি আমাকে দেখতে হবে, আর বাই ডেফিনেশন মিউ জেটি এটা। এবার এখানে লক্ষ্য করো যে আমাকে ক্যালকুলেট করতে হবে ডেল এইচ, তার মানে এখানে ডিএইচ টার্মটা রয়েছে। আমরা দুটোই মিউ জেটির এক্সপ্রেশন, দুটোকে ইকুয়েট করতে পারি, দুটোকে ইকুয়েট যদি আমরা করি, তাহলে ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইকুয়ালস টু, দেখি নেগেটিভ ছিল, নেগেটিভ তাহলে ঘুরিয়ে দিই, বি -2A/RT 1/Cp 1/Cp কেটে যাবে, তার মানে ডেল এইচ কনস্ট্যান্ট টেম্পারেচার তো আছে, ডিএইচ ইকুয়ালস টু বি -2A/RT ইন্টু ডিপি। আমাকে ডেল এইচ চেয়েছে, ফাইনাইট, তাহলে ইন্টিগ্রেট করতে হবে, টেম্পারেচার ফিক্সড, এ ফিক্সড, বি ফিক্সড, তাহলে এটা ফ্রম ইনিশিয়াল প্রেশার ইনিশিয়াল টু ফাইনাল, এটাকে যদি আমি করি, তাহলে এখানে ইনিশিয়াল প্রেশার কত দিয়েছে, 1 ATM, বা ইনিশিয়াল P1 থেকে P2 লিখছে, তারপরে ভ্যালুগুলো বসিয়ে দেবো, তাহলে ডেল এইচ আসবে বি -2A/RT ইন্টু P2 P1। এবার দেখো, বি ভ্যালু তোমাকে দেওয়া রয়েছে, এ ভ্যালু দেওয়া রয়েছে, টেম্পারেচার 3000 কেলভিন দেওয়া রয়েছে, ইনিশিয়াল প্রেশার 1 ATM, ফাইনাল প্রেশার 500 ATM, বসাবে, জাস্ট ক্যালকুলেট করবে। জুলে বলেছে, দেখি ভ্যালুটা যদি জুলে ডাইরেক্ট আসবে না, বি কত বলেছে, 0.039 লিটার মোল ইনভার্স, -2 ইন্টু এ বলেছে 1.34 লিটার স্কোয়ার ATM মোল টু দি পাওয়ার -2 বাই আর তো লিটার ATM বসাতে হবে, 0.082 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু টেম্পারেচার 3000 কেলভিন into 500 minus 1 into 500 minus 1। এদিকে কাটাকুটি কি ইউনিটটা কি দাঁড়াচ্ছে, কেলভিন ইনভার্স ATM লিটার একটা কাটলো, মোল একটা কাটলো, মোল টু দি পাওয়ার -1,
লিটার পার মোল থাকছে, এদিকেও লিটার পার মোল থাকছে, আর এদিকে এটিএম থাকছে। লিটার এটিএম পার মোল, তাহলে যে অ্যান্সারটা তোমরা পাবে এখান থেকে সেটা পাবে লিটার এটিএম পার মোলে। তাহলে এটাকে ক্যালকুলেট করো, করে দেখো কত আসছে। এটাকে যদি ক্যালকুলেট করো দেখবে আসবে ΔH ইকুয়ালস টু 14.05, এর কাছাকাছি আসলেই হবে লিটার এটিএম পার মোল। লিটার এটিএম পার মোল। এবার তাহলে লিটার এটিএমকে জুলে কীভাবে, এখানে আমাকে জুলে বলেছে, তাহলে 101.39 দিয়ে গুণ করলে আমরা এটা জুল পার মোলে পেয়ে যাব। তাহলে ΔH ইকুয়ালস টু, জুলে বলেছে বাট 1 মোল, তাহলে পার মোল আর লাগছে না, অত জুলেই থাকবে। আর 14.05 ইন্টু 101.39 জুল পার মোল আসবে 1424.53, 1424.53 জুল পার মোল for 1 mole of nitrogen. ΔH equals to 1424.53 জুল। আর মোল লিখবো না, 1 মোলের জন্য পার মোল করেছি, ফর 1 মোল এখানে বলেছিল, তাহলে 1 মোলের জন্য আর কি জুল, এত জুল। 1 মোলের জন্য এত জুল, তাহলে 1 মোলই বলেছে, তাহলে এত ΔH ভ্যালু এত জুল, 1424.53। এর কাছাকাছি থাকলেই আমাদের অ্যান্সার ঠিক আছে। ওকে, দেখে না একবার পুরোটা নিউমেরিক্যালটা। আমরা ডেরিভেশনও করলাম, ইনিশিয়াল কনসেপ্টও পেলাম, যত রকমের পসিবল ডেরিভেশন হয় সেগুলো দেখালাম, নিউমেরিক্যাল করলাম। ওকে, এতটা বোঝা গেছে। এবার ছোট্ট একটা পয়েন্ট আছে, সেটা হলো কনসেপ্ট অফ ইনভার্সন টেম্পারেচার। কনসেপ্ট অফ ইনভার্সন টেম্পারেচার। দেখো, ইনভার্সন টেম্পারেচার কনসেপ্টটা আমি যখন রিয়েল গ্যাসের এক্সপ্রেশনটা করছিলাম মিউজেটির, সেখানে আমরা কি করেছিলাম, মিউজেটি ইকুয়ালস টু 1/Cp 2a/RT - B। সেখানে দুটো পসিবিলিটি আমি তোমাদের দেখিয়েছিলাম, যে ইফ 2a/RT গ্রেটার দেন B যদি হয়, তাহলে মিউজেটি পজিটিভ হচ্ছে, ডিটি নেগেটিভ হচ্ছে। আর 2a/RT লেস দেন যদি B হয়, তাহলে মিউজেটি নেগেটিভ হচ্ছে, ডিটি পজিটিভ হচ্ছে। কিন্তু এখানে আর একটা পসিবিলিটিও থেকে গেছিলো, আমি ইচ্ছা করে তখন বলিনি, যদি 2a/RT ইকুয়ালস টু B হয়, যদি 2a/RT ইকুয়ালস টু B হয়, তাহলে মিউজেটি 0 আসছে, 0 হবে, তাই তো? তাহলে দেখো, এখানেই কনসেপ্টটা লুকিয়ে রয়েছে ইনভার্সন টেম্পারেচারে। ফর এভরি গ্যাস দেয়ার ইজ এ টেম্পারেচার where 2a/RT equals to B. 2a/RT equals to B, that is mu JT equals to 0. এবং সেক্ষেত্রে মিউ জেটি যদি 0 হয়, তাহলে ডিটিও 0, নাইদার হিটিং নর কুলিং এফেক্ট উইল অকার। এটা আমরা আগেই দেখেছি। প্রত্যেকটা গ্যাসের একটা টেম্পারেচার আছে, যে টেম্পারেচারে, এটা আমি কেন বলছি দেখো, যে মিউ জেটি ইকুয়ালস টু 1/Cp 2a/RT - B। এবার কোথাও দেখছো যে 2a/RT গ্রেটার দেন B আছে। ওকে, কোনো একটা গ্যাসের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে 2a/RT গ্রেটার দেন B আছে, তাহলে তুমি কি বলবে, যে এখানে 2a/RT গ্রেটার দেন B আছে, তাহলে মিউজেটি পজিটিভ, ডিটি নেগেটিভ, তাহলে এখানে আমরা কুলিং এফেক্ট পাবো। অবশ্যই ওই পার্টিকুলার টেম্পারেচারে যদি গ্যাসটাকে নিয়ে কাজ করা হয়, তাহলে আমরা সেখানে কুলিং এফেক্ট পাবো। কিন্তু
যদি দেখো এখানে টেম্পারেচারটা আমরা ভ্যারি করি, নিচের টার্মটা যদি আস্তে আস্তে ইনক্রিজ করি, টেম্পারেচার যদি আস্তে আস্তে ইনক্রিজ করি, তাহলে 2a/RT ডিক্রিজ করবে, 2a/RT ডিক্রিজ করবে, তাই না? 2a/RT ডিক্রিজ করবে। 2a/RT যদি ডিক্রিজ করে তাহলে টেম্পারেচার বাড়িয়ে 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 এমন একটা টেম্পারেচার আমি যাব যেখানে 2a/RT টার্মটা আগে বড় ছিল, এখন কমতে 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 বি এর সমান হয়ে যাবে। তখন মিউজেটির ভ্যালুটা 0 শো করবে। তখন কোনো রকম হিটিং বা কুলিং এফেক্ট হবে না রিয়েল গ্যাস হওয়া সত্ত্বেও। কারণ আমরা জানি মিউজেটি ইকুয়ালস টু 0 কখন হয়? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। মিউজেটি ইকুয়ালস টু 0 কখন হয়? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা রিয়েল গ্যাস ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন অফ স্টেট ফলো করছে পুরোপুরি, তার ক্ষেত্রেও মিউজেটিটা 0 আসছে একটা পার্টিকুলার টেম্পারেচারে। মানে উল্টোটাও সত্যি, 2a/RT গ্রেটার দেন বি এর জন্য টেম্পারেচার বাড়াতে হবে, বাড়িয়ে বাড়িয়ে একটা টেম্পারেচার আসবে যেখানে 2a/RT ইকুয়ালস টু বি হবে। আবার যদি 2a/RT লেস দেন বি হয় তাহলে টেম্পারেচার কমালে 2a/RTর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা সময় আসবে যখন দুটো সমান হবে এবং সেই টেম্পারেচারে মিউজেটি 0 হবে এবং সেখানে কোনো রকম হিটিং বা কুলিং এফেক্ট শো করবে না। গ্যাসটা আইডিয়ালি বিহেভ করবে বলে আমি বলতে পারি মিউজেটি ইকুয়ালস টু 0 আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হয়। যে টেম্পারেচারে 2a/RT ইকুয়ালস টু বি হচ্ছে, কোনো রকম রিয়েল গ্যাস হওয়া সত্ত্বেও কোনো রকম হিটিং বা কুলিং এফেক্ট গ্যাস শো করছে না, সেই টেম্পারেচারকে আমরা বলি ইনভার্সন টেম্পারেচার। সেই টেম্পারেচারকে আমরা বলি ইনভার্সন টেম্পারেচার, যেখানে 2a/RT ইকুয়ালস টু বি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গ্যাসেরই এমন একটা টেম্পারেচার রয়েছে যেখানে 2a/RT ভ্যালুটা বি এর সমান হয়ে যায়। সেটা আইদার টেম্পারেচার ইনক্রিজ করিয়ে অথবা টেম্পারেচার ডিক্রিজ করিয়ে, এবং তখন মিউজেটি ইকুয়ালস টু 0 শো করে। ইন দ্যাট কেস নাইদার হিটিং nor cooling effect of the gas would occur in Joule-Thomson experiment. This temperature is called inversion temperature, যেটাকে আমরা টি সাফিক্সে আই দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে মিউজেটি ইকুয়ালস টু আমরা কি জানি 1/Cp 2a/RT minus b when T equals to Ti, মিউজেটি ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। মিউজেটি যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি 2a/RTi equals to b or Ti equals to 2a/RB. Ti equals to 2a/RB. This is the expression of inversion temperature, 2a/RB. ওকে, এখানে কিন্তু একটা বেসিক ডিফারেন্স তোমাদের বলে রাখি, কনসেপচুয়ালি পরীক্ষা আসে না, বাট নিজেদের তো জানতে হয় যে বয়েল টেম্পারেচার আর ইনভার্সন টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স কোথায়। বয়েল টেম্পারেচারের কথা খেয়াল আছে? বয়েল টেম্পারেচার আমরা কী পড়েছিলাম? যে টেম্পারেচারে রিয়েল গ্যাস আইডিয়াল বিহেভ করে তাকে আমরা বলি বয়েল টেম্পারেচার। এখানেও দেখছি যে এই ইনভার্সন টেম্পারেচার একটা রিয়েল গ্যাস আইডিয়ালি বিহেভ করছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? বেসিক ডিফারেন্স যেটা মনে রাখবে, একদম মাথায় ঢুকিয়ে নাও, বয়েল টেম্পারেচারে একটা গ্যাস যখন রিয়েল গ্যাস আইডিয়াল বিহেভ করে তখন তার ফোর্স অফ অ্যাট্রাকশান আর রিপালসিভ ফোর্স দুটোই 0 হয়ে যায়। বাট ইনভার্সন টেম্পারেচারে এ আইডিয়ালি বিহেভ করছে কারণ তার ফোর্স অফ অ্যাট্রাকশান আর রিপালসিভ ফোর্স একে অপরকে কম্পেনসেট করছে। একে ভ্যালুগুলো, এ ভ্যালু 0 হয়ে যায়নি, বি ভ্যালু 0 হয়ে যায়নি,
কিন্তু সমান হয়ে গেছে। রিপালসিভ ফোর্স যতটা, অ্যাট্রাকটিভ ফোর্সও ততটা, একটা আর একটাকে কম্পেনসেট করে দিচ্ছে এবং গ্যাসটা আইডিয়াল বিহেভ করছে। আর বয়েল টেম্পারেচারে কি, এ ভ্যালুও জিরো, মানে ফোর্স অফ অ্যাট্রাকশনও নেই, রিপালসিভ ফোর্সও নেই, বি ভ্যালুও জিরো। তখন বয়েল দুটোর কিন্তু ডেফিনেশনগতভাবে একই জিনিস। যে টেম্পারেচারে রিয়েল গ্যাস আইডিয়াল বিহেভ করে বয়েল টেম্পারেচার, আর ইনভার্সন টেম্পারেচারে একটা রিয়েল গ্যাস ওই টেম্পারেচারে আইডিয়াল বিহেভ করছে ইন টার্মস অফ মিউজেটি, বাট আইডিয়াল বিহেভ করছে। তাহলে এবার আমরা কনফিউজ হয়ে যেতে পারি না যে তাহলে বয়েল টেম্পারেচার বলবো না কেন এটা, কিন্তু রিয়েল গ্যাস আইডিয়াল বিহেভ করছে, তাহলে ইনভার্সন টেম্পারেচার বলার কী আছে? ডিফারেন্সটা কনসেপচুয়ালি ওই জায়গায় যে বয়েল টেম্পারেচারে কোনো রকম গ্যাসের ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালসিভ ফোর্স থাকে না, ওয়ারাজ ইনভার্সন টেম্পারেচার অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স দুটোই প্রেজেন্ট থাকে, ভালো পরিমাণে প্রেজেন্ট থাকে, বাট তাদের ভ্যালু দুটো সমান হয়, একে অপরকে কম্পেনসেট করে দেয় এবং কী হয়, মিউজেটিভ ভ্যালুটা জিরো হয় এবং আইডিয়ালি বিহেভ করছে বলে আমাদের মনে হয়। একটা লাস্ট কোশ্চেন, আচ্ছা বলো দেখি যে একটা গ্যাসের কি একের বেশি ইনভার্সন টেম্পারেচার থাকা সম্ভব? একটা গ্যাসের একের বেশি, ক্যান এ গ্যাস হ্যাভ মোর দেন ওয়ান ইনভার্সন টেম্পারেচার? ক্যান এ গ্যাস have more than one inversion temperature? একটা গ্যাসের কি একের থেকে বেশি ইনভার্সন টেম্পারেচার হওয়া সম্ভব? একটু ভেবে দেখো, টাইম আছে, আমি টাইম দিচ্ছি, একটু ভেবে দেখো। একটা গ্যাসের কি একের বেশি ইনভার্সন টেম্পারেচার থাকতে পারে? কি মনে হয়? বাবু, দেখো একটা ম্যাথামেটিক্যাল জিনিস, তোমরা ভাবতে থাকো, আমি একটা ম্যাথামেটিক্যাল জিনিস দেখাই, মাথায় রেখো কোশ্চেনটা, যে একটা সময় আমরা একটা ইকুয়েশনকে মিউজেটির অ্যাপ্রক্সিমেশনে 1/cp 2a/RT মাইনাস 3abp/r² মাইনাস বি, এই এক্সপ্রেশনটার কথা মনে আছে? এটার থেকে এই পার্টটাকে অফ করে দিয়ে আমরা বাকি এক্সপ্রেশনটা করেছিলাম। তো আমরা জানি কি আর টি ইকুয়ালস টু টিআই, মিউজেটি ইকুয়ালস টু জিরো, মিউজেটি ইকুয়ালস টু জিরো, সিপি নট ইকুয়ালস টু জিরো, তাহলে এই থার্ড ব্র্যাকেটের টার্মটা ইকুয়ালস টু জিরো, তাহলে 2a/r, টি এর জায়গায় টিআই বসাবো, মাইনাস 3abp/r² ti² মাইনাস বি ইকুয়ালস টু জিরো। আমার সাথে যদি করো তোমরা, তাহলে এরপরে কি করবে, বোথ সাইড ti² দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাইং both side by ti², তাহলে ti² দিয়ে যদি মাল্টিপ্লাই করো, টু এ ti/r মাইনাস 3abp/r² মাইনাস বি ti²। মাইনাসটাকে কমন নিয়ে জিরো রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও, মাইনাসটা আমরা কমন নিতে পারি, বি দিয়ে ডিভাইড করো, স্মল বি দিয়ে, ডিভাইডিং বোথ সাইড বাই বি,
আর নেগেটিভ সাইনটাকে আমরা নেগেটিভটা কমন নিচ্ছি, তাহলে কী হবে, বি অফ হয়ে গেলে টিআই স্কোয়ার মাইনাস, এটা প্লাস ছিল এটা মাইনাস হবে, এটা মাইনাস ছিল প্লাস হবে, এটা মাইনাস ছিল প্লাস হবে, তাহলে টিআই স্কোয়ার তারপরে এই টার্মটা রাখি 2a বাই আর বি, 2a বাই আর বি ইন্টু টিআই প্লাস 3ab দিয়ে ডিভাইড করছি 3ap বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 0। লক্ষ্য করে দেখো যে এই যে ইকুয়েশনটা তোমরা পেলে, এটা কি টাইপের ইকুয়েশন বলো তো ম্যাথামেটিক্যালি? এটা কি টাইপের ইকুয়েশন ম্যাথামেটিক্যালি? দিস ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ টিআই, তাই না? দিস ইজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন অফ টিআই। কোয়াড্রেটিক ইকুয়েশন অফ টিআই যদি হয়, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের কটা রুট থাকে? দুটো। সো এটা যেহেতু টিআই এর কোয়াড্রেটিক ইকুয়েশন, সো টিআই হ্যাভ টু ভ্যালুস। তাহলে ম্যাথামেটিক্যালি আমরা দেখে নিচ্ছি যে একটা গ্যাসের একের বেশি ইনভার্সন টেম্পারেচার হওয়া সম্ভব। বোঝা গেল? এইভাবে যদি কোনো কোশ্চেন আসে, আমি আরও অনেক ডিপে গিয়ে তোমাদের পড়াচ্ছি, এত ডিপে কোশ্চেন করে না পরীক্ষায়, এখনও আসেনি কোনো দিন, করে না বলাটা ভুল হবে, এখনও আসেনি কোনো দিন, বাট এখান থেকে আমরা বলতে পারি যে দিস ইজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন অফ টিআই, সো টিআই হ্যাভ this is quadratic equation of TI. So পরের পেজে লিখি, so TI have two roots, therefore a gas may have more than one inversion temperature. More than one inversion temperature. যখন এত ডিপে এলামই, আর একটু টাইম দাও, 5-7 মিনিট, আমি একটা কার্ভ তোমাদের দেখিয়ে দিই। এক্সপেরিমেন্টাল কার্ভটা কীরকম হয় এদিকে টেম্পারেচার, এদিকে প্রেশার। এক্সপেরিমেন্টালি যদি দেখা যায় যে এনথ্যালপিকে কনস্ট্যান্ট করে, এনথ্যালপি এখানে কনস্ট্যান্ট, এনথ্যালপি এখানে কনস্ট্যান্ট, টেম্পারেচার ভার্সেস প্রেশার এনথ্যালপি কনস্ট্যান্ট করা আছে,
তাহলে প্রেশার চেঞ্জের সাথে সাথে টেম্পারেচারের যে ভ্যারিয়েশন সেটাই মিউজেটিকে রিপ্রেজেন্ট করে। তার মানে এটা মিউজেটির কার্ভ, মিউজেটিক ইনক্রিজ বা ডিক্রিজের কার্ভ, কারণ এনথালপিকে কনস্ট্যান্ট রেখে আমি টেম্পারেচারের প্রেশারের ভ্যারিয়েশন মাপছি একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে। দেখো এইখানে যদি কিছু পয়েন্ট আমি দিই, সবচেয়ে হায়েস্ট যে পয়েন্টগুলো সেটাকে আমি মার্ক করছি। ওকে, এবার যদি এই হায়েস্ট পয়েন্টগুলোকে আমি জয়েন করার চেষ্টা করি, তাহলে দেখো একটা প্যারাবোলিক রিজিয়ান আসছে। এই প্যারাবোলিক রিজিয়ানে এগুলো সব কিন্তু এই সমস্ত কার্ভ হচ্ছে আইসো এনথালপিক কার্ভ। এটাও সব কটা আইসো এনথালপিক কার্ভ, এক্সপেরিমেন্টাল কার্ভ, এক্সপেরিমেন্টাল কার্ভ ফর এ পার্টিকুলার গ্যাস। এনথালপিকে কনস্ট্যান্ট রেখে আমি মেজার করছি যে প্রেশার বাড়ালে বা কমালে টেম্পারেচারের কি ভ্যারিয়েশন আসে, তার রেসপেক্টে এক্সপেরিমেন্টালি এরকম একটা কার্ভ পেয়েছে। সেটা থেকে আমি দেখছি, দেখো এই দিকে, এই পয়েন্টের এই দিকে স্লোপটা কী হচ্ছে, নেগেটিভ। এই দিকে উঠছে, এদিকে নামছে। স্লোপটা যদি নেগেটিভ হয় তাহলে ডেল পি এইচ, যেটা স্লোপ মানে কি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ হুইচ ইজ ইকুয়ালস টু মিউজেটি, সেটা কি নেগেটিভ। তার মানে এই রিজিয়ানটা, প্যারাবোলার বাইরের যে রিজিয়ানটা, সেখানে মিউজেটি কি, সেখানে মিউজেটিটা হচ্ছে লেস দেন 0। আর এই প্যারাবোলার ভেতরে যে পোর্শনটা রয়েছে, এখানে দেখো কার্ভগুলো পজিটিভ স্লোপ দেখাচ্ছে, ওপর দিকে উঠছে। তার মানে এখানে মিউজেটি গ্রেটার দেন 0। এবার তুমি লক্ষ্য করে দেখো যে একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে একটা পার্টিকুলার প্রেসারে তার কিন্তু একটা পার্টিকুলার প্রেসারে দেখো তার মিউজেটির দুটো ভ্যালু পাচ্ছি আমরা, মিউজেটির দুটো ভ্যালু পাচ্ছি। আর একটা প্রেসারে দেখো মিউজেটির দুটো ভ্যালু পাচ্ছি। এখান থেকে যদি স্ট্রেট লাইন তোলো, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, কিন্তু তাদের মাঝে গ্যাপটা কমছে। তার মানে প্রেশার বাড়ার সাথে সাথে প্রেশারের এখানে এফেক্টটাও বোঝা যায় যে অ্যাট এ পার্টিকুলার প্রেশার এ গ্যাস একটা গ্যাসের দুটো মিউজেটি থাকতে পারে, দুটো ইনভার্সন। এটা মিউজেটির পয়েন্ট না, মিউজেটি কার্ভ। এটা হচ্ছে ম্যাক্সিমাম যে পয়েন্টটা সেটা ইনভার্সন পয়েন্ট। এই পয়েন্ট, তার মানে দুটো পয়েন্ট পাচ্ছি প্যারাবোলার মধ্যে, এখানে একবার কাট করছে, এখানে একবার কাট করছে। তাহলে একটা পার্টিকুলার প্রেসারে গ্যাসের দুটো ইনভার্সন টেম্পারেচার পাওয়া সম্ভব, মানে পাওয়া যায়। আরও যদি প্রেশার বাড়াও পাচ্ছ, কিন্তু তাদের মধ্যে গ্যাপ কমছে। একটা পার্টিকুলার প্রেসারে যদি তুমি আসো, একটা পার্টিকুলার প্রেসারে আসলে দেখবে দুটো পয়েন্ট আস্তে আস্তে কমতে কী হচ্ছে, একটা পয়েন্ট এসে দাঁড়িয়েছে। তার মানে তখন কী হয়, যে একটা হয় না যে কোয়াড্রেটিক ইকুয়েশন, যেহেতু দুটো রুট হয়, একটা ইমাজিনারি হয়, একটা রিয়েল হয়, তো ইমাজিনারি পার্টটা আস্তে আস্তে অফ হয়ে গিয়ে একটা পার্টিকুলার প্রেশার আসে, যেখানে সেই পার্টিকুলার প্রেশারে, সেই পার্টিকুলার টেম্পারেচারে গ্যাসের একটাই ইনভার্সন টেম্পারেচার হতে পারে। সেটা একটাও হতে পারে, দুটো পসিবল। পরে পার্টিকুলার প্রেশার একটা হয়, পরে পার্টিকুলার প্রেশারটাকেও যদি আমরা ফিক্স করে দিই, তাহলে সেখানে দেখব যে প্রত্যেকটা গ্যাসেরই একের বেশি বলা অর্থ কি, দুটো ইনভার্সন টেম্পারেচার হওয়া সম্ভব। কিন্তু একটা পার্টিকুলার প্রেশার এমনই আছে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে, যেখানে তার একটাই ইনভার্সন টেম্পারেচার রয়েছে, দুটো পয়েন্ট মার্চ করে গিয়ে একটা পয়েন্ট এসে দাঁড়িয়েছে। এটা এক্সপেরিমেন্টাল অবজারভেশনের রেসপেক্টে তোমাদের জানিয়ে রাখলাম। ম্যাথামেটিক্যালি তো ওটাই আমরা জানব। তোমরা এঁকে নিতে পারবে।
এগুলো সব আইসোএনথালপিক কার্ভ সব বলে দিয়েছি। ঠিক আছে, স্লোপ নেগেটিভ। আর কিছু এখান থেকে বলার নেই, আমি ম্যাক্সিমাম কনসেপ্টই তোমাদের দিয়ে রাখলাম, যে অনেক কিছু পরীক্ষায়ও আসে না সবসময়, আর কিছু এখান থেকে জানার কিছু দরকার নেই। ইয়ার্সের প্রবলেম এলে যদি কোনো এক্সট্রা কোশ্চেন আসে, আমার মনে পড়ছে না এর থেকে আর কিছু এক্সট্রা কোশ্চেন আছে, তখন করিয়ে দেবো সেটা। ওকে, তাহলে আজকের ক্লাস এই অবধি থাক। আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো, তোমাদের আনসলভ নিউমেরিক্যাল যে প্রবলেম স্টাডি মেটেরিয়ালে আছে তার এ পোর্শনের প্রবলেমগুলো আমরা পরের ক্লাসে সলভ করে নেব। ওকে ওকে, তাহলে ভালো থেকো, এটা পড়ে নিও, খুব ইম্পর্ট্যান্ট টপিক এটা। আবার দেখা হবে পরের ক্লাসে। টাটা।